ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর মাধ্যমিক যে ছাত্রছাত্রী তাদের প্রস্তুতির জন্য যে সমস্ত শর্ট কোশ্চেন বা এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে কোশ্চেনগুলি রয়েছে টোটাল 36 নম্বরের, সেগুলি নিয়ে এই প্রস্তুতি পর্বটি কয়েকটি পর্বে চলবে। আজ প্রথম পর্ব। প্রথমে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো, অর্থাৎ এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। চারটে থাকে, তার মধ্যে একটা উত্তর দিতে হয়। প্রথমে 1 নম্বরে যে পাখির পায়ের মতো আকৃতির প্রতিফলিত হয়েছে। নীল নদের মোহনায়, হোয়াংহোর মোহনায়, সিন্ধু নদের মোহনায়, মিসিসিপি মিসৌরির মোহনায়। এখানে উত্তর হচ্ছে মিসিসিপি মিসৌরির মোহনায়। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। এখানে হিমবাহের গায়ে যে পৃষ্ঠদেশে বা গায়ে যে ফাটলগুলো দেখা যায়, সেই ফাটলগুলো একটু সংক্ষেপে আলোচনা করে দিই। হিমবাহের গায়ে সাধারণত 3 ধরনের ফাটল দেখা যায়। একটা হচ্ছে পর্বতগাত্র এবং হিমবাহ, তার মাঝখানের যে ফাটল সেটার নাম হচ্ছে র্যান্ড ক্ল্যাপ। আর একটা হচ্ছে কি, আগে থেকে জমে থাকা পুরনো বরফ এবং নতুন যে থাকা বরফ, তার মাঝের যে আহ, ফাটল, সেটার নাম হচ্ছে বার্গসুন্ড। এবং হিমবাহের গায়ে বৈষম্যমূলক প্রবাহের জন্য, মানে নিচের ভূপ্রকৃতির পরিবর্তনের জন্য যে ফাটল দেখা যায়, সেগুলোর নাম হচ্ছে ক্রেভাস। অর্থাৎ 3 ধরনের ফাটল দেখা যাচ্ছে: ক্রেভাস, বার্গসুন্ড এবং র্যান্ড ক্ল্যাপ। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। এই 4টে স্তরই হচ্ছে হেটেরোস্ফিয়ারের স্তর। এখানের মধ্যে সবচাইতে উপরের স্তর কোনটা? সেটা হচ্ছে হাইড্রোজেন স্তর। তার কারণ হাইড্রোজেন হচ্ছে সবচাইতে হালকা গ্যাস। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো হাইগ্রোমিটার। এটাকে কি বলা হয়? শুষ্ক এবং আর্দ্র কুণ্ড থার্মোমিটার। সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের লবণতা। চারটে যে অপশন দেওয়া আছে, চারটে অপশনই ঠিক, কিন্তু এখানে যেহেতু কোশ্চেনটাই বলা আছে সমুদ্র সৃষ্টির মূল কারণ, এখানে হবে নিয়ত বায়ু প্রবাহ। তার কারণ বায়ু প্রবাহ যখন যায় তার দিকে জল প্রবাহকে টেনে নিয়ে যায়। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সিজিগি, পেরিগি, অপসুর আর অ্যাপোগি। এখানে দূরত্ব যদি সর্বাধিক হয় তখন তাকে কি বলা হয়? অ্যাপোজি বা অ্যাপোগি। এবং দূরত্ব যদি সবচাইতে কম হয় সেটার নাম হচ্ছে পেরিজি। আর চাঁদ, সূর্য, পৃথিবীর কেন্দ্র যখন একই সরলরেখা আছে তখন তাকে বলা হয় সিজিগি। নিম্নলিখিত কোন বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ? প্লাস্টিক বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, কৃত্রিম বর্জ্য, সবগুলি বর্জ্য। এখানে যেগুলো আছে অপশনে, সেগুলো সবগুলোই হচ্ছে জৈব অভঙ্গুর। অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক, জীবাণু দ্বারা এগুলো ভগ্ন হয় না, তাই এগুলি এক্ষেত্রে সবগুলি প্রযোজ্য। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো, এখানে উত্তরটা হবে ভাষা। আর ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্য সেটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। গঙ্গা নদীর মূল উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। এটা প্রায় সকলেরই জানা, কম বেশি। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব হয়, সেটা কখন হয়? শীতকালে। এবারে এটার পশ্চিমী ঝঞ্ঝার ইংলিশ যে টার্মটা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। অর্থাৎ পশ্চিম দিক থেকে আগত ঘূর্ণিঝড়ে শীতকালের যে শান্ত আবহাওয়া, সেটা পরিবর্তন হয়। এই জন্য এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তাই এটা হচ্ছে শীতকালে, মাঝে মাঝে শীতকালে বেশ কয়েকদিন টানা 2 দিন 3 দিন ঝিরঝির করে বৃষ্টি হয়। এটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো, এখানে জলসেচ, পশুচারণ, ফালি চাষ, বৃক্ষছেদন। এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে উত্তর হবে ফালি চাষ। তার কারণ অন্য যে কারণগুলো সেগুলো হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের পরিপন্থী নয়। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত। পশ্চিমবঙ্গে একটাই পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র আছে, সেটা হচ্ছে হলদিয়া। ভারতের বৃহত্তম বন্দর, হচ্ছে মুম্বাই। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটা হচ্ছে বাদামি রং। এবং এখানে সমোন্নতি রেখা দিয়ে কি দেখানো হয়? ভূপ্রকৃতি দেখানো হয়। এটা অনেক সময় পড়ে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দিয়ে কি দেখানো হয়, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। পরে যে কোশ্চেন আছে, শুদ্ধ হলে তালবেশ্বরে সু এবং অশুদ্ধ হলে অ লিখো। মরু অঞ্চলের অবশিষ্ট যে পাহাড় সেগুলোকে বলে ইনসেল বার্জ। এটা অবশ্যই শুদ্ধ হবে।
এবং ক্রান্তীয় অঞ্চলের যে অবশিষ্ট পাহাড় সেগুলোর নাম হচ্ছে মোনাডোনক। ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বনিম্ন। এটা হচ্ছে অশুদ্ধ হবে, তার কারণ ট্রপোস্ফিয়ারে বিভিন্ন গ্যাস এবং ধূলিকণা সব চাইতে বেশি থাকে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয়, এটা অবশ্যই ঠিক। এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বলা হয় মৌসুমী জলবায়ুর বিপরীত অবস্থা, তাই এটা অবশ্যই শুদ্ধ হবে। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটা অবশ্যই শুদ্ধ হবে। যেখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত মিশে সেখানে হিমপ্রাচীর দেখা যায়, সেখানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা অবশ্যই উত্তর ঠিক হবে। এছাড়া দেরাদুনে ভারতের যে মানচিত্র গবেষণাগার সেটা অবস্থিত। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটা অশুদ্ধ হবে, তার কারণ ভারতের অধিকাংশ যে ধান সেটা বর্ষাকালে আমন ধান হিসাবে খারিফ শস্য হিসেবে চাষ করা হয়। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, অবশ্যই কম্পিউটার দরকার, তা নাহলে উপগ্রহ চিত্র আমরা ব্যাখ্যা করতে পারবো না। উপগ্রহ চিত্র থেকে যে তথ্যগুলো আসে সেগুলো ডিজিটাল ফরম্যাটে আসে, সেগুলো বিশ্লেষণ করার জন্য আমাদের অবশ্যই কম্পিউটার আবশ্যিক। মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, এটা হচ্ছে অপসারণ ক্ষয়, অর্থাৎ বায়ু প্রচুর পরিমাণে বালিকে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত করবে এবং এবং বড় একটি গর্ত তৈরি করবে। সেই গর্তের ভৌমজল যখন উঠে আসবে তখন সেটা মরুদ্যান, সেখানে মরুদ্যান সৃষ্টি হবে। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। তার কারণ কি? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, যেটাকে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার বলা হয়। এক্ষেত্রে কি হয়? বিপরীত ধরনের ঘটনা ঘটছে, সেই জন্য এটার নাম হচ্ছে বৈপরীত্য উত্তাপ। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়, অবশ্যই এটা শুদ্ধ হবে। এখানে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা কি করে বুঝবো? সমোন্নতি রেখা দিয়ে যেমন যেমন আমরা ভূপ্রকৃতি জানতে পারি, ঠিক তেমনি সমচাপ রেখা দিয়ে আমরা বায়ুচাপের ঢালের প্রকৃতি জানতে পারি। বায়ুচাপের সমচাপ রেখাগুলি যখন কাছাকাছি অবস্থান করবে তখন তার বায়ুচাপের ঢাল বৃদ্ধি পাবে এবং বায়ুর গতিবেগও বৃদ্ধি পাবে। বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলে ড্যাশ বজ্র, এগুলো বলে ইলেকট্রনিক্স বজ্র বা ই বজ্র। যেমন ভাঙা মোবাইল ফোন, ভাঙা টিভি, ভাঙা রেফ্রিজারেটর, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় ই বজ্র। ক্রান্ত পূবালি জেট ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, সেটা হচ্ছে মৌসুমী বায়ু। কারণ কারণ জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর একটা সুন্দর সম্পর্ক আছে এবং এটা নিয়ে 3 নম্বরের একটা কোশ্চেন আসছে অনেক সময়। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এখানে তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এখানে ম্যানচেস্টার দক্ষিণ ভারতে যখন এলো, এখানে কয়েকটা জিনিস আরো মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে আহমেদাবাদ, এটা আবার পশ্চিম ভারতের ম্যানচেস্টারও বলা হয়। এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। অর্থাৎ ভারতে ম্যানচেস্টার সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলি এখান থেকে পেয়ে যাবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ শহরে অবস্থিত, এটা হচ্ছে বেঙ্গালুরু শহরে অবস্থিত। এটাকে বলা হয় ইলেকট্রনিক্স রাজধানী, এটাকে বলা হয় সিলিকন ভ্যালি। আহ, এরপর আসছি একটি বা দুটি শব্দে উত্তর উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? সেটা হচ্ছে আলাস্কার হুবার্ট। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? শান্তমণ্ডল যেটাকে বলা হয় সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে কি হয়? বিভিন্ন ধরনের ঝড় ঝঞ্ঝা বজ্রাঘাত এই সমস্ত দেখা যায় না, সেই জন্য এই স্তরে বিমানগুলি যাতায়াত করে, জেট বিমানগুলি। বায়ুচাপ কোন যন্ত্র দিয়ে মাপা হয়? ব্যারোমিটার যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়। নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝা কেন তৈরি হয়? নিউফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ ও স্রোত এবং শীতল স্রোতের মিলন ঘটে, সেই জন্য এখানে কি হয়? ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। উষ্ণ কুরস্রোত স্রোত এবং শীতল হাম্বল স্রোত, এই দুটোর মিলন ঘটে। পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথটির নাম কি? পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথটির নাম হচ্ছে পালঘাট গ্যাপ। এখানে পশ্চিমঘাট পর্বতে মোট 3টে গ্যাপ বা গিরিপথ আছে। সব থেকে উত্তরে যে গিরিপথটি আছে সেটির নাম হচ্ছে থলঘাট গ্যাপ, যেটা নাসিক এবং মুম্বাইয়ের মধ্যে অবস্থিত। মধ্যভাগে আছে ভোরঘাট গ্যাপ, মুম্বাই এবং পুনের মধ্যে অবস্থিত। দক্ষিণে আছে পালঘাট গ্যাপ, তামিলনাড়ু এবং কেরলের মাঝে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, যেটার নাম হচ্ছে সুন্দরবন। আর দ্বিতীয় বৃহত্তম যে ম্যানগ্রোভ অরণ্য সেটা হচ্ছে উড়িষ্যার ভিতরকণিকা। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জরিপ সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত। সার্ভে অফ ইন্ডিয়া
অর্থাৎ দেরাদুনে দুটো সংস্থার কার্যালয় হলো, একটা হচ্ছে ফরেস্ট রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে জরিপ সংস্থার কার্যালয়। এখানে আমরা দেখে নেবো যে পশ্চিমঘাট পর্বতের যে তিনটে গ্যাপ বা গিরিপথ আছে, সব থেকে উত্তরে যেটা আছে সেটা হচ্ছে থলঘাট গ্যাপ, মাঝে যেটা আছে সেটা হচ্ছে ভোরঘাট গ্যাপ, এবং সবচেয়ে দক্ষিণে আছে পালঘাট গ্যাপ। এটা শর্ট কোশ্চেন সহ ম্যাপ পয়েন্টিং এর জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার আসছি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লিখো। এখানে দেওয়া আছে ইঞ্চি সিট, কান্ডালা, সংযোগ এবং শিলং। এবং ডান দিকে দেওয়া আছে অমাবস্যা, অমাবস্যা, বৃষ্টিচ্ছায় অঞ্চল, 1:50,000 এবং শুল্কমুক্ত বন্দর। এখানে ইঞ্চি সিট এর আরেকটা দেওয়া আছে 1:50,000। এবার হচ্ছে কান্ডালা, ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। সংযোগ অবস্থান সেটা অমাবস্যা তিথিতে হয়, যে সময় পৃথিবীর একদিকে চাঁদ এবং সূর্য অবস্থান করে। সেই জন্য কি হয়, এই সময় ভরা কটালের প্রাবল্যটা অনেক বেশি হয়। শিলং, এটা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত। সবশেষে প্রদীপ@জিও চ্যানেলের পক্ষ থেকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং যদি নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার একটি নতুন পর্ব নিয়ে